আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি কেমিস্ট্রি সিকিউ সলভিং ক্লাসের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের দিনাজপুর বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটা নিয়ে আমরা সলভ করব এবং সম্পূর্ণ সলভটা এমনভাবে তোমাকে করাবো যাতে তোমার এই সৃজনশীল সলভের মধ্যে দিয়ে পর্যায় সারণী অধ্যায় থেকে আরও 20টা সৃজনশীল তুমি অটোমেটিক সলভ করে ফেলতে পারো। এবং এই ভিডিওতে এমন কিছু সিক্রেট ট্রিক্স এবং টেকনিক তোমাকে বলে দেবো যাতে করে এই একটা সৃজনশীল সলভের মধ্যে দিয়ে তোমার ফুল পর্যায় সারণীর অধ্যায়ের প্রিপারেশন, এই সিকিউ সলভিংয়ের প্রিপারেশন যাতে সম্পূর্ণ হয়ে যায়। তো চলো শুরু করি। দেখো প্রথমেই আমাদের কি কোশ্চেন দেওয়া আছে বলো তো। আর একটা কথা, আমাদের যদি তোমার রসায়নের কোনো ধরনের কোনো সমস্যা থাকে, ধরো রসায়নের কিচ্ছু বোঝো না, তাহলে তুমি কী করবা, ইউটিউব চ্যানেলে যাবা, আমাদের ইউটিউব চ্যানেল নূর স্টাডি কেয়ার, এখানে যাবা, দেন প্লে লিস্টে যাবা, দেখবা এসএসসি কেমিস্ট্রি ফাউন্ডেশন ক্লাস। ওই ফাউন্ডেশন 2টা ক্লাস করবা। ফাউন্ডেশন 2টা ক্লাস করলে তুমি 100% শিওর থাকো যে তোমার রসায়নের যদি খারাপ লাগা, রসায়ন যদি তোমার সবচেয়ে বোরিংয়ের সাবজেক্ট হয়, রসায়ন যদি তোমার সবচেয়ে কঠিন সাবজেক্ট হয়, তাহলে ওই 2টা ক্লাস করার পর তুমি আমাকে ইনশাল্লাহ আলাদা করে মনে রাখবা, ঠিক আছে? এবং তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট রসায়ন যে তোমার ওয়ান অফ দ্য বেস্ট একটা সাবজেক্টে পরিণত হবে। মাত্র 4 ঘন্টার ক্লাস করলে তুমি ওটা ফিল করতে পারবা। এবং তুমি এতটুকু শিওর থাকো যে কেমিস্ট্রি তোমার কাছে সবচেয়ে ইজি একটা সাবজেক্ট হবে। সো এই যে প্লে লিস্ট অপশনে গিয়ে ফাউন্ডেশন ক্লাস অবশ্যই করে নিবা এবং তোমার রসায়নের ইমপ্রুভমেন্ট নিজে নিজে করে ফেলবা, ঠিক আছে? সো আসো আমরা কোশ্চেন সলভিংয়ে যাই। প্রথম কোশ্চেনটা কী দেওয়া আছে দেখো তো, বলছে একমুখী বিক্রিয়া কাকে বলে। সো বিক্রিয়া আমাদের অনেক ধরনের বিক্রিয়া আছে, তাই না? তার মধ্যে বিক্রিয়ার মধ্যে আমাদের দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াকে 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের কী বলতো, আর একটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া, তাই না? তো একমুখী বিক্রিয়া কাকে বলে এটা আমাদের চাইছে, তো এইটাই মূলত আমাদের লিখতে হবে। সো আসো ক নম্বর দিয়ে আমরা শুরু করি। দেখো একমুখী বিক্রিয়া লিখবা। দেখো সংজ্ঞা কিন্তু মুখস্থ করতে হয় না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথের এইগুলো সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে কোনো সংজ্ঞায় মুখস্থ করতে হয় না। বায়োলজিও জিনিসটা মুখস্থের জিনিস না, বায়োলজি জিনিসটাও মুখস্থের জিনিস না। অনেক কিছুই আছে যেগুলো মুখস্থ করতে হয়। অ্যান্ড তোমার যদি বেসিকটা বুঝে বুঝে তুমি পড়তে পারো তাহলে দেখবা তোমার কাছে মুখস্থ মনে হচ্ছে না। আলটিমেট মুখস্থ, কিন্তু তোমার মুখস্থ মনে হচ্ছে না। সো এটাও একদিন দেখাবো, সমস্যা নেই। আমি বায়োলজি ক্লাস নিয়েও আসতেছি, কোনো প্যারা নিও না। সো আমরা এটা একমুখী বিক্রিয়া, তাই না? একমুখী বিক্রিয়া, একমুখী কাকে বলে? তাহলে তুমি আগে একটা এক্সাম্পল নিয়ে দেখবা, আগে একটা এক্সাম্পল। সো আমি আগে এক্সাম্পলটা দিই। এক্সাম্পল, সো একটা বিক্রিয়া লিখি, নর্মালি একটা বিক্রিয়া লিখি। ধরো ক্যালসিয়াম কার্বনেট, এই বিক্রিয়াটা দেওয়া আছে, আমি এটাই লিখতে চাচ্ছি, এটাই ধরে লিখলাম। সো এই যে একটা মাত্র তীর চিহ্ন দিয়ে ব্যবহার করলাম এবং এখানে একটা তাপ দিলাম, এটাকে বলা হয় ডেল চিহ্ন, এবং এটা দিয়ে তাপ নির্দেশ করে কেমিস্ট্রিতে, ঠিক আছে? এটা দিয়ে কেমিস্ট্রিতে তাপ নির্দেশ করে। সো এটা সমান আমি কী লিখতে পারবো, আমি লিখতে পারবো ক্যালসিয়াম অক্সাইড প্লাস তোমার ক্যালসিয়াম অক্সাইড, এবং এটা অবশ্যই আমাদের সলিড আকারে পাবা, তলানি আকারে জমা হবে বিক্রিয়াতে, এবং এখান থেকে আমি পাবো কার্বন ডাই অক্সাইড। এই দুইটা আমি পাবো। সো কার্বন ডাই অক্সাইড কি, এটা গ্যাস আকারে উড়ে যাবে, সো এটা গ্যাস, বুঝছো? তো এখানে কী ঘটনাটা ঘটলো দেখো তো, কী ঘটনাটা ঘটলো। এই যে বাম দিকের এই পদার্থটাকে বলা হয় তোমার, এই দিকে যেটা থাকে একটা বিক্রিয়ার বাম দিকের অংশটাকে বলা হয় তোমার বিক্রিয়ক অংশ। কী অংশ? এটাকে বলা হয় বিক্রিয়ক, মনে থাকবে? এটা আমাদের বিক্রিয়ক, এবং এইটুকু আমাদের উৎপাদ, সো তুমি যখন সিকিউ সলভিং ক্লাস করতেছো, 2025 সালের সিকিউ সলভিং যখন ক্লাস করতেছো, তার মানে বুঝতে হবে তুমি অলরেডি এই অধ্যায়টা কমপ্লিট করে ফেলছো। সো আমি আর ডিটেলস না বলি, আমি জাস্ট তোমার টেকনিকটা শিখাই দিই যে তুমি সংজ্ঞাগুলো কীভাবে মনে রাখবা। দেখো, যখন বিক্রিয়ক পদার্থ শুধুমাত্র উৎপাদে পরিণত হয়, যখন যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো শুধুমাত্র উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ পদার্থ বিক্রিয়কে পুনরায় পরিবর্তিত হয় না বা উৎপাদে পরিণত হয় না, তখন ওই বিক্রিয়াকে বলা হয় আমাদের একমুখী বিক্রিয়া। কারণ তুমি দেখো শুধুমাত্র একদিকেই নিয়ে যেতে পারতেছো। কিন্তু এটা যদি এইরকম ঘটনা হইতো, ধরো এই যে আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে যেটা দেখি, আমরা নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, এটা যখন আমরা চিন্তা করি, সো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে ঘটনাটা ঘটে, এই যে এইদিকে আমাদের উপমুখী তীরচিহ্ন ব্যবহৃত হয় এবং এখান থেকে আমরা 2 অ্যামোনিয়া পাই, এটা আমাদের অ্যামোনিয়া। সো আমরা সমতা না করি। সো দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, এটা একটা প্রোডাক্ট। সো এখান থেকে তুমি যদি এইটাকে অ্যামোনিয়াকে যখন আবার বিয়োজিত করবা, তখন আবার তুমি নাইট্রোজেন আর হাইড্রোজেন পাবা। সো দেখো এটাকে তুমি একবার বিক্রিয়ক থেকে উৎপাদে নিয়ে যাচ্ছ, উৎপাদ থেকে আবার বিক্রিয়কে নিয়ে আসতেছো, তখন এই বিক্রিয়াটাকে বলা হবে আমাদের উপমুখী বিক্রিয়া। সো এই ঘটনাটা কি তুমি এখানে পাচ্ছ? দেখো তো এখানে পাচ্ছ না, শুধুমাত্র একটা মাত্র তীরচিহ্ন আছে। সো এটা এই কারণে আমাদের একমুখী বিক্রিয়া। তাহলে তুমি সংজ্ঞাটা কি লিখবা? সংজ্ঞাটা লিখবা যে সকল রাসায়নিক
যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়ক পদার্থগুলো শুধুমাত্র উৎপাদে পরিণত হয় সে সকল বিক্রিয়াকে বা তুমি এটাও অ্যাড করতে পারো, যে সকল বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়কগুলো যে সকল বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থগুলো শুধুমাত্র উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদগুলো আবার বিক্রিয়কে পরিণত হয় না। ঠিক আছে, ওটাও লিখতে পারো, অথবা এইটুকু লিখতেও কোনো সমস্যা নেই। তুমি চাইলে এটুকু দিয়ে অ্যান্সার করে ফেলতে পারো, ওইটা চাইলে অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। শুধুমাত্র উৎপাদে পরিণত হয় সে সকল বিক্রিয়াকে কি বলা হয় বলো তো? আমাদের একমুখী বিক্রিয়া বলে। বুঝছো? দেন হচ্ছে এই যে এক্সাম্পল একটা দিবা, দেন হচ্ছে তুমি এটা জাস্ট লিখে দিবা, তাহলেই দেখবা তোমার ফুল মার্কস, অ্যান্ড তোমাকে মনে হবে যে তুমি একজন জেনুইন স্টুডেন্ট। উদাহরণ অবশ্যই দিতে হবে, একটা এক্সাম্পল দিয়ে দিবা। সো এইভাবে একটা এক্সাম্পল দিয়ে দিলে তোমার কাছে সবচেয়ে ভালো একটা নাম্বার ক্যারি করা সম্ভব। ঠিক আছে, ওকে। পরবর্তী কোশ্চেনটা দেখো তো কী বলতেছে। পরবর্তী কোশ্চেনটা তোমাকে বলতেছে যে ক্যালসিয়াম কার্বনেট এর তাপীয় বিয়োজন একটি তাপহারী ব্যাখ্যা করতে হবে। ওকে, নম্বর খ। এটা কি দেখা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ, ঠিক আছে, প্রবলেম নেই। ওকে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন একটি তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া কি মনে রাখবা, আগে তুমি তাপহারী বিক্রিয়া লিখবা আমরা জানি যে সকল বিক্রিয়ায় উৎপাদ উৎপন্নকালে সকল বিক্রিয়ায়, অথবা তুমি বই থেকে সংজ্ঞাও নিতে পারো, কোনো সমস্যা নেই। তোমার বইয়ে যে তাপের বিক্রিয়ার সংজ্ঞা দেওয়া আছে ওইটাই লিখবা আর কি। তো যে সকল বিক্রিয়ায় উৎপাদ উৎপন্নকালে কি হয়? তাপ শোষিত হয়, তাদেরকে কি বলে? তাদেরকে তাপহারী বিক্রিয়া বলে। ঠিক আছে, সুতরাং দেখাতে বলছে ক্যালসিয়াম কার্বনেট একটি তাপীয় বিয়োজন। তাহলে ক্যালসিয়াম কার্বনেট মনে রাখবে, ক্যালসিয়াম কার্বনেটকে এটাকে যখন আমি তাপীয় বিয়োজন করব, তার মানে এই যে এই ঘটনা ঘটাইতে হবে। সো এখানে আমি তাপ দিয়ে ফেললে এটা কিসে পরিণত হবে? ও ক্যালসিয়াম অক্সাইডে পরিণত হবে ফার্স্ট অফ অল। দেন হচ্ছে এটা অবশ্যই সলিড আকারে থাকবে।
তলানি আকারে জমা হবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হবে। ঠিক আছে, সেটা একটা তাপীয় বিয়োজন। দেখো কেন বিয়োজন, আবার বিয়োজন বলতে কী বোঝায়, কোনো একটা উৎপাদ ভেঙে যখন একাধিক, কোনো একটা বিক্রিয়ক ভেঙে গিয়ে যখন একাধিক উৎপাদ গঠন করে তখন ওটাকে বলা হয় বিয়োজন। কী বলা হয়? বিয়োজন। তাহলে তুমি লিখে দেবা যে এখানে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ ক্যালসিয়াম এখানে আচ্ছা লিখে দিই, এখানে ক্যালসিয়াম কার্বনেট একটি বিক্রিয়ক পদার্থকে তাপ প্রদান করলে ক্যালসিয়াম অক্সাইড এবং একাধিক উৎপাদ, আচ্ছা, তাপ প্রদান করলে একাধিক উৎপাদ ক্যালসিয়াম অক্সাইড এবং তোমার কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। তাই কি লিখবা? তাই ক্যালসিয়াম কার্বনেট এর বিয়োজন একটি কিছু পরিমাণ তাপও তো উৎপন্ন করবে। ঠিক আছে, তাপীয় বিয়োজন, ওটাও অ্যাড করতে পারো যে কিছু পরিমাণ তাপও উৎপন্ন করে। ঠিক আছে, সেটা একটা তাপীয় বিয়োজন। ঠিক আছে, এটুকু লিখলেই তোমার এখান থেকে 2 মার্ক কনফার্ম। ঠিক আছে, ওকে, ডান। তাহলে এবার গ নম্বর দেখো তো, পর্যায়ক্রমে এটার হচ্ছে আকারের বিশ্লেষণ করতে হবে। ওকে, সো আমি এই দুটো মিশাই। দেখো লগে উদ্দীপকের মৌলগুলো সবগুলো তুলবা, উদ্দীপকের মৌলগুলো। গ নম্বর, উদ্দীপকের মৌলগুলো ধরো মৌলগুলো যথাক্রমে কি বলতো, P4 অর্থাৎ এটা হচ্ছে বেরিলিয়াম। ঠিক আছে, নামগুলো কিন্তু লিখতে হবে। বেরিলিয়াম, তার মানে কি BE, বুঝছো? এরপরে Q12, তার মানে এটা ম্যাগনেসিয়াম, Mg, তাই না? এরপরে R20, তার মানে এটা হচ্ছে ক্যালসিয়াম, এবার দেখো এই পর্যায়ের প্রথম মৌলটা চিত্রের দিকে একটু দেখো, প্রশ্নের প্রথম মৌলটা 4 নম্বর এবং শেষের মৌলটা হচ্ছে নিয়ন। নিয়ন কত নম্বরে থাকে ভাই? নিয়ন হচ্ছে পর্যায় সারণীর 10 নম্বরে অবস্থান করে।
10 নম্বর গ্রুপে, 18 নম্বর গ্রুপ কিন্তু সিরিয়ালি 10, তাহলে ওটা যদি 10-এ গিয়ে থামে, তাই না, 10-এ গিয়ে যদি থামে, তাহলে এটা কত হওয়া উচিত, তাহলে এটা কত হবে বলো, xy কত হবে, xy 6 থেকে শুরু হবে না, 6 থেকে শুরু হওয়ার কথা, তাই কি না বলো তো? বা তুমি দেখে দেখে আসবা শেষ থেকে, তাহলে নিয়ন হচ্ছে 10, তাহলে এটা শেষে যেহেতু নিয়ন দেওয়া আছে, তাহলে আগে নিয়ন লিখবা, তাহলে নিয়নটা কত ভাই, এটা হচ্ছে নিয়ন, আবার ঠিক আছে সমস্যা নেই, তুমি এখানে দাও, এখানে নিয়ন NE, এটা কি 10, অর্থাৎ তোমরা এই পাশে লিখবা, ঠিক আছে, অর্থাৎ আচ্ছা আমি এখানে লিখি, এখানে লিখলে আবার ওখানে শুরু করতে পারবো না, ঠিক আছে, সেই কারণে আমি এখানে লিখি, তোমরা সোজাসুজি লিখবা, অর্থাৎ F ফ্লোরিন হচ্ছে F কত 9, এরপরে কি আছে Y তাহলে কি হবে ভাই, ওয়াইটা হবে আমাদের, তাহলে ফ্লোরিন, তার মানে এটা হবে অক্সিজেন, ফ্লোরিনের আগের মৌল এটা, তাহলে এটা কী হবে, এটা হবে অক্সিজেন, তাই কি না, O8, ঠিক আছে, এরপরেরটা হচ্ছে আমাদের X, তাহলে অক্সিজেনের আগের মৌল কি বলো তো, নাইট্রোজেন, বুঝছো? সো নাইট্রোজেন কত, নাইট্রোজেন N, এবং N সমান 7, ঠিক আছে। এখন তো কি বলতেছে, পর্যায়টির আকারের ক্রম বিশ্লেষণ করতে হবে, তাহলে প্রত্যেকটা মৌলের তোমার এবার ইলেকট্রন বিন্যাস করতে হবে, তাহলে প্রতিটি মৌলের লিখবা, প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে পাই, প্রতিটি মৌলের যখন প্রশ্নের অ্যান্সারগুলো দিবা এভাবেই দিবা, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করে পাই, তাহলে একটা একটা করে ইলেকট্রন বিন্যাস করো, কার ইলেকট্রন বিন্যাস, প্রথমে বেরিলিয়াম, তাহলে বেরিলিয়াম কত 4, তাহলে 1s 2s, তাহলে 2 2 শেষ, এরপরে ম্যাগনেসিয়াম, এখান থেকে 1s 2s 2p 3s 2 4 10 আর 2, তাহলে এটা কত হলো 12, এটা হচ্ছে 12, এরপরে ম্যাগনেসিয়ামের পর এটা হচ্ছে কি ক্যালসিয়ামের হচ্ছে 20, সো এটার ইলেকট্রন বিন্যাসটা কী হবে, 1s 2s, তারপরে 2p 3s 3p 3d, তারপরে হচ্ছে 4s, তাহলে 2 4 10 12 12 6 18, 12 6 18, তাহলে 3D না গিয়ে 4s যাবে, 12 6 18 18 2 20, তাহলে এটা হবে 0, ঠিক আছে। এরপরে কি আছে আমাদের x হচ্ছে কি আমাদের নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন কত ভাই 7, 1s 2s 2p 3s 2 4, এটা কত 7, এরপর
এরপরে হচ্ছে আমাদের ওয়াই। ওয়াই কত? অক্সিজেন। অক্সিজেন অক্সিজেনের কত? 1s 2s 2p, 2 4 আর এখানে হচ্ছে 4। অ্যান্ড লাস্ট কত আছে আমাদের? ফ্লোরিন লাস্ট আরও 2টা আছে, তাই না? ফ্লোরিন 1s 2s 2p 2 4 4 আর 5 9। এবার হচ্ছে নিয়ন কত? 10। সো নিয়নের হচ্ছে 10, 1s 2s দেন 2p 4, এটা হচ্ছে 6 4 10। ঠিক আছে। সো ইলেকট্রন বিন্যাস করে তুমি কি করবা? পর্যায় এবং গ্রুপ নির্ণয় করবা। দেখাবা এগুলো হচ্ছে একই গ্রুপ নাকি একই পর্যায়ে অবস্থিত, একই গ্রুপ নাকি একই পর্যায়ে অবস্থিত। তাহলে দেখবা ভিন্ন ভিন্ন পর্যায়ে এবং ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থিত, এরা আগে দেখাতে হবে। ঠিক আছে। তাহলে প্রত্যেকটার পর্যায় নির্ণয় করবা। কোথায়? যেখানে পর্যায়, ধরো পর্যায় কত? এখানে পর্যায় হচ্ছে কি লিখবা? 2। আর গ্রুপ কত ভাই? গ্রুপও হচ্ছে 2। আগের প্রশ্নগুলোতে আমি যেভাবে সলভ করাইছি আর কি। সো কুমিল্লা বোর্ড 2025-এর লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আগের যে ভিডিওগুলো আমার দেওয়া আছে, যে কোনো বোর্ড কোশ্চেনের সলভিং দেখবা, পর্যায় সারণী থেকে প্রসিডিউর দেওয়া আছে। ঠিক আছে। সো ওখান থেকে সলভ করে নেবা। এটা গ্রুপ কত? এটা গ্রুপ হচ্ছে 2 এবং পর্যায় কত? পর্যায় হচ্ছে 3। ঠিক আছে। এটা গ্রুপ কত? এটা পর্যায় হচ্ছে 4, গ্রুপ হচ্ছে 2। পর্যায় হচ্ছে 2, গ্রুপ হচ্ছে কত? গ্রুপ হচ্ছে 15, গ্রুপ 15। ঠিক আছে। এটা পর্যায় হচ্ছে 2, গ্রুপ হচ্ছে কত? 16, গ্রুপ 16। ঠিক আছে। এটা পর্যায় কত? পর্যায় 2, গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 17, গ্রুপ 17। ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের পর্যায় 2 এবং গ্রুপ কত ভাই? গ্রুপ হচ্ছে আমাদের 18, গ্রুপ 18। তাহলে দেখো গ্রুপের কোনো ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থিত। তাহলে তুমি বলবা মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করে দেখা যাচ্ছে মৌলগুলো কি ভিন্ন ভিন্ন গ্রুপ এবং ভিন্ন ভিন্ন পর্যায়ে অবস্থিত। তাহলে এবার তুমি আকারে ব্যাখ্যা করবা। বলবা একই পর্যায়ের দেন তুমি কুমিল্লা বোর্ডে চলে যাবা। কুমিল্লা বোর্ড 2025-এর ভিডিওর লিঙ্ক আমি হচ্ছে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। ওইখানে দেখবা ঘ নম্বরের সলভটা খুব সুন্দর করে করানো আছে, এবং ওই সলভের ভিডিও তুমি একবার করবা, তাহলে দেখবা ওখান থেকে 10 মিনিটের একটা ভিডিও করলে তোমার পর্যায় সারণীর যে কোনো প্রশ্নের অ্যান্সার তুমি হচ্ছে দিতে পারবা। ঠিক আছে। সো একটা সৃজনশীলের মাধ্যমে 10 মিনিটের একটা ভিডিওর মাধ্যমে তুমি পর্যায় সারণীর ফুল অধ্যায়ের যে কোনো সৃজনশীল তুমি হচ্ছে সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে। তাহলে ডেসক্রিপশন বক্সটা চেক দিবা। ওকে। এরপরে উদ্দীপকের উল্লেখিত শ্রেণী ও পর্যায়ের মৌলগুলোর ধাতব ধর্ম বিশ্লেষণ করো। তো ধাতব ধর্ম বিশ্লেষণ করতে হবে। তাহলে এবার তুমি কি করবা? ইলেকট্রন বিন্যাস একবার করছো, তুমি চাইলে এবার হচ্ছে ঘ নম্বরে সেম কাজ করবা। সেম ইলেকট্রন বিন্যাসগুলো এবার দেখে বসাবা। ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ আর পর্যায়ে নির্ণয় করবা। নাম্বার তোমাকে পাইতে হলে এই খাটনি তোমাকে খাটতেই হবে। বিভিন্ন গাইডে যদি একটুও যদি দেওয়া থাকে, একটু যদি তোমার কি বলা থাকে, ওটাকে কি বলে, যদি গ্যাপ দেওয়া থাকে, যদি শর্ট অ্যান্সার দেওয়া থাকে, তাহলে এইভাবে এই প্রসিডিউরে করবা, ইনশাল্লাহ তোমার মার্কস কাটবে না। ঠিক আছে। তোমার 100% মার্কসই তুমি পাবা এইভাবে তুমি সলভ করলে। বুঝছো? ভাইয়ের নিয়মে সলভ করবা, ইনশাল্লাহ তোমার একটা মার্কও কেউ কাটতে পারবে না। তাহলে প্রথমে গ্রুপ আর পর্যায়ে নির্ণয় করবা। তাহলে গ্রুপ আর পর্যায়ে নির্ণয় করে সেমভাবে তুমি আগে দেখাবা, এই নম্বরের মতো করে সেমভাবে দেখাবা যে কি এটা ভিন্ন ভিন্ন গ্রুপ ভিন্ন ভিন্ন পর্যায়ে অবস্থিত। তারপরে ধাতব ধর্মের বিশ্লেষণ মনে রাখবা ধাতব ধর্ম এটা আকার যদি বাড়ে, আকার বাড়লে ধাতব ধর্ম বাড়বে। ঠিক আছে। আকার বাড়লে ধাতব ধর্ম বাড়বে। একটা জিনিস মনে রাখবা, তাহলে হবে। আকার বাড়লে ধাতব ধর্ম বাড়ে। ঠিক আছে। তাহলে আকার কমলে কী হবে? ধাতব ধর্ম কমে যাবে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কমে, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। প্রত্যেকটা এক্সপ্লেনেশন দেওয়া আছে কুমিল্লা বোর্ড 2025-এর সলভে। ঠিক আছে। সো ওই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, এখান থেকে সলভ করে নেবা ইনশাল্লাহ। ওই সেম ব্যাখ্যা, শুধুমাত্র মৌলগুলার ক্ষেত্রে আলাদা, অ্যান্ড ধাতব ধর্মটা তোমাকে বলে দিলাম যে আকার বাড়লে এটাও বাড়বে, তাহলে এটা এভাবে ব্যাখ্যা করে দেবা। ঠিক আছে। তাহলে এই কাজটুকু যদি তুমি না পারো, তাহলে তুমি কেমন স্টুডেন্ট হইলা বলো? সো এই কাজটুকু আশা করি পারবা। অ্যান্ড নিজে করার আলাদা একটা মজা আছে। তুমি যখন একটা প্রবলেমটাকে খুঁজে বের করে নিজের মতো করে সাজাবা, নিজের মতো করে অ্যান্সারটা দিবা, তখন ওই পড়াটা বেশি মনে থাকে। ঠিক আছে। সো ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, অ্যান্ড বন্ধুবান্ধবের মাধ্যমে বেশি বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিবা। ঠিক আছে। অ্যান্ড অবশ্যই নূর স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।